আসসালামু আলাইকুম। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি দ্বিতীয় পর্বে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির মাননীয় সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান এবং আমাদের সাথে আছেন এম এ জলিল, সভাপতি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। জলিল ভাই কেমন আছেন? আপনাদের দোয়া করে। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক পেরিফেরিতে আপনার নাম বারবার আমাদের সামনে আসে। এম এ জলিল, আপনার দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। তো গণতন্ত্রের দেখা মিলেছেন কিনা, মানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কতদিনের? রাজনৈতিক অভিজ্ঞতা 50 বছরে, কিন্তু এই পার্টির অভিজ্ঞতা হয়েছে 15 বছর। আচ্ছা আচ্ছা, আপনার রাজনৈতিক মানে অভিজ্ঞতা 50 বছরের, কিন্তু আপনার এই পার্টি 15 বছর। আগে কোন পার্টি করেছেন? স্বাধীনতার সময় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। আচ্ছা, স্বাধীনতার পর আমরা সিরাজুল আলম খানের আচ্ছা ঘোষিত জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমাজতান্ত্রিক দলের জাতীয় সমাজতান্ত্রিক দল। সেই দল আবার 3 খণ্ড হয়েছে, আমি 1 খণ্ডের কিছুদিন দায়িত্ব পালন করছি। আচ্ছা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সিরাজের, তার সাথে আমি 3টি রাজনৈতিক মেয়াদ 3টি নির্বাচনে অংশগ্রহণ করছি। এটা 86-তে একটা। আচ্ছা, নির্বাচনী এলাকা কোনটা? বরিশাল 4। বরিশাল 4 থেকে এম এ জলিল, সভাপতি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের ব্যানারই করেছেন। না, তখন করছি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সিরাজ। 15 বছর আগের? 15 বছর না, ওই 86 তো আরো আগে। মানে আপনার এই দলের বয়স তো 15 বছর। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এইটার আগে করছি। আগে করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমাজতান্ত্রিক জাতীয় সমাজতান্ত্রিক জাসদ। জাসদের মানে দুজন খুব লিজেন্ড, একটা পতাকা উত্তোলনকারী আসম রব, আর একজন হচ্ছে ইশতেহার পাটকারী, তাই না? ইশতেহার পাটকারীর ওই দলটা করেছেন। তারপরে সেখান থেকে আপনি আবার চেঞ্জ করলেন, নিজের দল করলেন, এটার নিজের মতো করে করার জন্য নাকি? নিজের মতো করার জন্য। তারপর আমি দেখছি যে যাদের সাথে আমি রাজনীতি করছি তারা নিজের খাইন করে, আবার কর্মীদের দেশের সঠিক পথে পরিচালনা করে না। সেই কারণে আমার দৃষ্টিকোণে আমি বললাম যে আমি একটা গণতান্ত্রিক দল করি এবং চেষ্টা করতেছি সঠিক নির্বাচনে বা সঠিক গণতান্ত্রিক অংশগ্রহণে, এবং এই দেশটাকে বঙ্গবন্ধু যেই বাংলাদেশ দিয়েছেন সেই দেশটাকে তার হত্যার পরে আর কোনো ভালো লোক আসে নাই, বিশেষ করে তার মেয়েও সেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে নাই। সেই কারণেই আমি 2004 সালে এই সংগঠনটা গঠন করি। আচ্ছা, তার মেয়েও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নাই, সেটাকে আপনি আগে টের পেয়েছিলেন নাকি সম্প্রতি কর্মকাণ্ডে জানতে পারলেন? সেটাও 2008 সালের নির্বাচনের পর থেকে আপনি বুঝতে পারলেন যে আসলে বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতিতে তার মেয়েও ধারণ করতে পারছে না। ফলে আপনি মানে এখন এমন একটা অবস্থার মধ্যে পড়েছেন, কিংকর্তব্য বিমূঢ়, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, সেখানে পেশি শক্তি, কালো টাকার রাজনীতি ছড়াছড়ি। তারপরেও আপনি নির্বাচন করেছেন 24 সালে করেছেন না, 24 সালে বোধ হয় আপনি নির্বাচন থেকে। আচ্ছা আচ্ছা, তারপরেও এখন আপনার হৃদয়ে ধারণ করছেন বঙ্গবন্ধুর আদর্শ, কিন্তু তার কন্যার আদর্শকে আপনি ঠিকমতো নিতে পারছেন না। তো এটার দেশের অপশাসন এর সংস্কৃতি আছে, এবং সেটার আমরা দেখতে পেলাম দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং সেই দুর্নীতির দায়ভার আসলে ঠিকঠাক মতো এড়াতে পারেনি এই বিগত সরকার। তো এখন আবার যারা সামনে আসছেন তারা কি আসলে একই মুদ্রার দুই পিঠ হবেন কিনা, মানে আপনার কি মনে হয় যে যারা এখন
বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কথা বাদই দিলাম, কারণ তারা হচ্ছে যে একটা সময়ের মধ্যে নির্বাচন দিয়ে হয়তো চলে যাবে, কিন্তু পরবর্তীতে কারা আসবে, মানে জামাতে ইসলাম আসবে না বিএনপি আসবে? ইতিমধ্যে জামাতে ইসলাম বিএনপির মধ্যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ চলছে, আপনি কি বলবেন? এইটা এখনই বলা যায় না যে কারা আসবে। কিন্তু তাদের মধ্যে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন ঘোষণা করে তখন এখানে নির্বাচনে একটা মেরুকরণ হবে। আমি মনে করি একটা মুক্তিযুদ্ধের চেতনার শক্তির তৈরি হবে, উন্মেষ ঘটবে এবং তারা এই দেশটাকে ক্ষমতা গ্রহণ করতে পারবে নির্বাচনের মাধ্যমে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি ৭১-কে বোঝাচ্ছেন, তাই না? অনেকে যে আবার ২৪-কেও মুক্তিযুদ্ধ বলছে। ২৪-এ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এরা তো শেখ হাসিনার অনৈতিকতা, এই গণতন্ত্রহীনতা, এটার বিরোধিতা করছে, কিন্তু তারা তো স্বাধীনতার কথা বলে না। তাদের আদর্শগত তো এই স্বাধীনতার জন্য ছিল না। তারা তো প্রথমে ৯ দফা ছিল, সেখানে গুলি দফাটার সবাই সংস্কারের, দেশের উন্নয়নের পক্ষে, কিন্তু গুলির মুখে তো এটা ৯ দফা ১ দফা হয়ে গেল। এখন এরা বলছে যে এই ২৪-ও একটা মুক্তিযুদ্ধ এবং সেটাও একটা স্বাধীনতা। না, এটা আমি মানি না স্বাধীনতা। মানে আপনি মনে করেন যে ৭১-এর স্বাধীনতাই হচ্ছে অরিজিনাল মুক্তিযুদ্ধ, ৭১-এর স্বাধীনতা, আর ২৪-এরটা কি মুক্তির জন্য যুদ্ধ? এটা হতে পারে না? এটা তো একটা মানে রাজনৈতিক জঞ্জাল বলছে বৈষম্য, আমরা চাইছি বৈষম্যহীন একটা সমাজ। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ কি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ছিল না? ছিল, কিন্তু তারা তো সেই জন্যই তো আমি হাসিনার বিরুদ্ধে করছি বা তার পক্ষে যাইতে পারি না। আমি হাসিনারে বারবার বলছি যে আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি প্রধানমন্ত্রী, আপনি এই দেশের মুক্তিযোদ্ধাদের চেতনার শক্তিকে ঐক্য করেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার শক্তিকে ঐক্য করেন এবং একটি বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়েন, সেইখানে কোনো নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, অরাজকতা থাকবে না, এবং এই দেশটা হবে বিশ্বমানের আধুনিক বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমি এই দল করি। এখন এটার নেতৃত্ব দেবে কে? আপনি কি আগামী দিনের যে রাজনীতি বা নির্বাচন আসবে সেখানে তো আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তিকে দাঁড় করাতে চাচ্ছেন, তো সেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মধ্যে অনেকখানি আওয়ামীপন্থী যারা, তারা অনেকখানি মুখ থুবড়ে পড়েছে এবং তারা মানে অন্তরালে আছে, তাদেরকে আবার উঠে দাঁড়াবার কোনো সুযোগ আছে কিনা? তাদের আছে কিনা জানি না, কিন্তু ইতির ভিতরেই আমাদের যে জাতীয় দিনগুলি আছে, এই দিনগুলি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের যে উন্মাদনা আছে, সেই উন্মাদনার বিরুদ্ধেই কিন্তু একটা শক্তি এখন কাজ করছে। ছাত্রদের উন্মাদনা বলতে একটু খুলে বলবেন। যেমন ৭ই মার্চের ভাষণকে তারা বাদ দিতে চায়, বঙ্গবন্ধুর জন্ম দিবসকে বাতিল করতে চায়, স্বাধীনতা দিবস, এই ভাষা দিবস এটি বাদ করতে চায়, কিন্তু এটা থেকে কিছুটা ফিরিয়ে আইছে, এখন সব বাদ করতে চায় না। জয় বাংলা স্লোগান বাদ করতে চাইছিল, কিন্তু হাইকোর্ট বলছে যে এইটা পরবর্তীতে সংসদে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমরা করো, আমরা কেন করবো, তাই না? সংসদে যাইতে পারে বাদ। তো কিছু কিছু ইতিহাসের সঙ্গে সম্পর্কিত কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে পরিবর্তন করার মানে সঙ্গে আমরাও একমত না। পলিটিক্স ক্লাব থেকে যে ৭ই মার্চের মানে বক্তৃতা ভাষণ এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের কিছু অনুপ্রেরণা, অবশ্যই অনেকখানি অনুপ্রেরণা আছে। বঙ্গবন্ধু বলা যাবে না, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা হয়েছে বা ৩২ নম্বরে বিচূর্ণ করা হয়েছে, এগুলো আসলে উন্মাদনা এই ঠিকই, যার যার রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে সমুন্নত রেখে আসলে দোষীদেরকে বিচারের আওতায় আনাটা বুদ্ধিমানের কাজ ছিল। তো সেখানে রাজনীতির এই গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? ইতিহাসকে বিকৃত হয়ে যাচ্ছে। সেটা বর্তমানে কিছু সংখ্যক লোক এই ইতিহাস বিকৃত করতে চায়, কিন্তু আমি বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বঙ্গবন্ধু জড়িত না। বঙ্গবন্ধুকে ৪৯ বছর আগে হত্যা করেছে। সেই হত্যারও বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন ইতিহাসে যেন এটা ৭১-এর ঘাতকরা এবং পাকিস্তানের দালালরা এটা করছে হত্যাটা, এটা জড়িত। সেই হত্যাটার বঙ্গবন্ধু তো আর এখন হাসিনার বলিয়ে যায় না যে আমার এই কয়টা ফোয়ার করো না কেন, এটা হাসিনা ইচ্ছা করিয়ে করছে। হাসিনা অন্য লোকদের প্রলোভন দেখাইয়া তাদের দিয়ে করাইছে, এই জন্য বঙ্গবন্ধুর দোষ না।
যারা ভাঙছে এবং যারা করছে তাদের দোষ। প্রতিকৃতি হ্যাঁ, এই জন্য যে করাইছে তারও দোষ, আর যারা ভাঙছে এবং যারা করছে এই তিনটা পক্ষেরই দোষ আমি মনে করি। তার মানে বঙ্গবন্ধু হয়েছে আমাদের উন্মাদনার ফসল, মুক্তিযুদ্ধের ফসল, জাতির পিতা, অহংকার। আমাদের বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের সঙ্গে অনেকখানি জড়িত এবং অনেকেই বলছেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এটাই বাস্তবতা। আর দৃশ্যপটে বঙ্গবন্ধু তো ছিলেন না, দেশের বাইরে ছিলেন, তাহলে উনি বঙ্গবন্ধুকে তো অ্যারেস্ট করিয়ে দিয়েছে, সে নিজে তো যায় না, এটার তো ডকুমেন্ট নাই যে সে নিজে গেছে, কিন্তু কেউ কেউ আর্মিরা ধরিয়ে নিয়েছে এবং আর্মিরা ধরিয়ে নিয়ে তারে 3-4 মাস পর্যন্ত আমরা জানতেই পারি না যারে কোথায় রাখছে। পরবর্তীতে ইন্দিরা গান্ধী যখন জাতিসংঘে আবেদন করছে যে আমরা শেখ মুজিব কোথায় কি অবস্থা আছে সেটা আমরা রেড কোর্সের মাধ্যমে জানতে চাই, তখন আমরা জানছি যে তাকে নিয়ে গেছে বা এই জায়গায় আছে এবং তার বিচার আরম্ভ হয়েছে। কিন্তু অনেকেই তো বলছেন যে মুক্তিযুদ্ধের আগে তাজউদ্দিন বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন যে আপনি একটা বক্তব্য এখানে রেকর্ড করে রাখি, আমরা প্রচার করি, কিংবা স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে দেশের মধ্যে থেকেই আমরা একটা নিরাপদ জায়গাও বেছে নেওয়া হয়েছিল, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন সহ অন্য অন্য নেতারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেবেন। কিন্তু বঙ্গবন্ধু কিসের কারণে উনি বললেন যে তোমার নাকে তেল দিয়ে ঘুমাও, পশু হরতাল ইত্যাদি ইত্যাদি, তারপরে উনি কোনো ছক বাধা নিয়মে কি চলে গেলেন নাকি হঠাৎ পরিস্থিতির শিকার হলেন? আপনি কতদূর বলতে পারবেন? আমি এটা শিকার হয়েছে কিনা সেটা আমি জানবো না, কিন্তু আমি যেটা মাঠে ময়দানে তখন আর্মিদের ঝাঁপাইয়ে পড়ছে আমাদের সাধারণ লোকেরা হত্যা করার জন্য, সেই মুহূর্তে হয়তো তার মোটিভ চেঞ্জ হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিছে। সেই ঘোষণাটা কিন্তু আমরা সারা বাংলাদেশে তখন টেলিক্সের মাধ্যমে পাইছি না, কিন্তু তারা পরবর্তীতে তারই কন্যা শেখ হাসিনা একটা বক্তব্যে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন যে এটা মুক্তিযুদ্ধের কোনো ঘোষণা ছিল না, এটা সিরাজুল আলম খান বা ওরা অনেকভাবে চাপাচাপি করছিল, কিন্তু এটা আসলে মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল না, বা সেই সময়ে মুক্তিযুদ্ধের ঘোষণা করলে হয়তো তার জীবন প্রাণনাশের সম্ভাবনা ছিল ইত্যাদি। আসলে কি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে? এক একজনে এক এক রকম দেখছে, সেটা এক এক রকম করছে, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই কি 10ই এপ্রিল কিন্তু মুক্তিযুদ্ধের সরকার গঠন হয়েছে, প্রবাসী সরকার গঠন হয়েছে। সেখানে আমরা 3টা আদর্শ, সাম্য, এরপর সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেইটা নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধে রয়েছে। এই মুক্তিযুদ্ধের সরকারের পক্ষে কিন্তু সবাই নেতৃত্ব দিয়েছে। এখন যদি অনেকে বলে যেন আমি ঘোষক বঙ্গবন্ধুর অ্যাবসেন্সে তার পক্ষে দিছে, কিন্তু পরবর্তীতে সে কিন্তু সেই ঘোষক হইয়া রাষ্ট্রপতি হয় না, সে কিন্তু তখন 1200 টাকার আবার চাকরিতে ঢুকছে। না না, তখন তো সব বিএনপির সৃষ্টি হয় নাই, তখন তো সব দলই আওয়ামী লীগই সব দল এবং আওয়ামী লীগের নেতৃত্বে বলতেছে যে আমি ঘোষক এবং আমি রাষ্ট্রপতি হিসেবে দিছি, এটা অনেকে বলতেছে না, কিন্তু তার বক্তব্য তো পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সে নিশ্চয়ই আমরা শুনেছি এটাও যে সে বঙ্গবন্ধুর অন বিহাফ অফ বঙ্গবন্ধু সেটা বলেছেন। পরবর্তীতে কেউ এখান থেকে সেটা এডিট করলে কাটেল করলে সেটা দায় দায়িত্ব তার, কিন্তু উনি শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই কথা আওয়ামী লীগের বলতে বা আওয়ামী পন্থীদের স্বাধীন মুক্তিযুদ্ধের চেতনার পন্থীদের বলতে অসুবিধা কি? উনি তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাঠ করেছিলেন। আমি তো আগেই বললাম সেখানে তো তার ঝুঁকি ছিল, আগেই বললাম যে বঙ্গবন্ধু তো বলিয়ে দেয় নাই তোমরা এইটাই দেখো না, বঙ্গবন্ধু তো বলে দেয় নাই, এখন বঙ্গবন্ধু তো আর বলিয়ে দেয় না যে জিয়াউর রহমানের তোমরা এইভাবে দেখো। তার মানে জিয়াউর রহমানকে জিয়াউর পার্টি আগাইয়ে গেছে, জিয়াও বলিয়ে দেয় না, কিন্তু জিয়ার পার্টি আগাইয়ে গেছে, তো ঘোষক না বানাইতে ঘোষক বানাইতে হইবে। আবার শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সে আবার জিয়াকে, বঙ্গবন্ধু তো আততায়ীর হাতে নিহত হয়েছেন, তার তো আর বলার সুযোগ নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বঙ্গবন্ধুর ভূমিকাকে আমাদের স্বীকার করতে অসুবিধা কি? যেমন শহীদ জিয়াউর রহমানের যদি কোনো ভূমিকা থাকে সেটাই বা অস্বীকার করতে সমস্যা কি? এটার একটা পয়েন্টে অস্বীকার করা যায়, শহীদ জিয়া আবার ঘোষক জিয়া, আমরা যদি
আমি নেগেটিভভাবে মানিয়ে নিই। তা উনি তো বঙ্গবন্ধুকে হত্যার পরে তার বঙ্গবন্ধুর উপরে কোনো রকম প্রশংসা করেনি, কোনো রকম ধারণ করেনি। সেই কারণে আমরা ধারিয়ে নিয়েছি উনি ৭১ সনে সে রাজাকারি করছে এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকে মারিয়ে উনি ক্ষমতা নেওয়ার জন্য। সম্প্রতি মেজর ডালিমের বক্তব্যকে আপনি পুরোটা শুনতে পেরেছেন? উন্মাদনার বক্তৃতা সে নাকি জিয়াউর রহমানকে দায়ী করেছে বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে, এমন কোনো খবর শুনেছেন তার বক্তব্যে? জিয়াউর রহমান ওইটা জড়িত। তাহলে জিয়াউর রহমান জড়িত সেটার কম বেশি আমরা মনে করতাম যে হয়তো তার নির্লিপ্ততা থাকার কারণে, নীরবতার কারণ থাকতে পারে। কিন্তু এখন মেজর ডালিমের মুখে এটা শোনা গেল, অনেকেই বলছে এটা মেজর ডালিমই না, এটা হচ্ছে অন্য কেউ। সেটা ডালিমের কথাটা সত্য মিথ্যে আমার কেউ কেউ বলছে তো ডালিমই না, এটা আরেকজনকে সাজানো হয়েছে। কর্নেল ফারুকের অনেক বক্তৃতা আছে, সে বলছে যে জিয়ার সাথে আমরা আলাপ আলোচনা করছি, সে কয়েছে গোঘাট আমরা আসি তোমাদের সাথে, যে কর্নেল ফারুকই বলিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা অনেকেই বলছেন যে তখন স্বাধীনতা পরবর্তী দুর্ভিক্ষ এবং অপশাসন, দুর্নীতি দেশের মানে নিমজ্জিত, সে সময় বঙ্গবন্ধু আসলে একটা আক্রোশের শিকার হয়েছেন দেশের স্বার্থে। এরকম কি কোনো বিষয়ের সঙ্গে আপনি একমত? মানে তখন স্বাধীনতা পরবর্তী সমস্ত রাজনৈতিক দলগুলোকে, সংবাদপত্রগুলোকে মুখে কলুপ এঁটে দিয়ে একটি বাকশাল গঠন করার মধ্য দিয়ে, একটা একনায়ক তন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তখন দেশের দুরবস্থা যাচ্ছিল, দুর্নীতি, সেই সাথে অপশাসন, সেই সাথে আরও অনেকগুলো বিষয় মিলে বঙ্গবন্ধুর মানে মৃত্যু কি এর জন্য কোনো কারণ বহন করে কিনা, মানে তার প্রতি কোনো রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকে কোনো আক্রোশের শিকার হলো কিনা? আমরা দেখতে পাই যে আপনি ফোন ধরতে পারেন, আমরা কথা বলছি এম.এ. জলিল, সভাপতি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। উনি আমাদের সঙ্গে পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনায় বসেছেন এবং ওনার সঙ্গে চুলচুলা বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক মাঠে যে বিভাজন আছে, সেই বিভাজন কেন, সেই বিভাজনগুলো কিভাবে দূর করা যায়। এবং উনি বলছেন যে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে যারা আছে তাদেরকে নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। বিশেষ করে যারা ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদেরকে কয়েকটা জায়গায় উনি খুব আপত্তির প্রশ্নে দাঁড় করেছেন যে তারা ৭ই মার্চ থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুর জন্মদিনের ছুটি বা ইত্যাদি আরও অনেক বিষয়গুলো যেগুলো ইতিহাসের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িত, সেই সমস্ত ইতিহাসগুলোকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে, যার কারণে এই ছাত্রদের উন্মাদনা। বলছেন আমাদের পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধের চেতনাকে বিকৃত করে নতুন করে বাংলাদেশে ইতিহাস রচনা করা খুব কঠিন হয়ে পড়বে। ছাত্ররা সেক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন তো হবেই। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আবার এখন বলা হচ্ছে ২৪-এর মুক্তিযুদ্ধ, আসলে এই মুক্তিযুদ্ধ কি মুক্তির জন্য যুদ্ধ কিনা? তো যদিও বিগত সরকার ফ্যাসিস্ট বলা হয় যাদেরকে, শেখ হাসিনার সরকারের প্রতি খুব বেশি আস্থা জলিল ভাইয়ের নাই। উনি বলেছেন যে তার পিতার মতো উদাত্ত এবং পিতার মতো মহানুভবতার পরিচয় দিতে পারেননি। উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দুর্নীতি বা অন্যান্য অভিযোগে উনি বিদ্ধ হয়েছেন। তো যাই হোক, এখন জলিল ভাই, আপনার সঙ্গে আমার এই বিষয়ে আলোচনা করতে, ইতিহাসের পাতা ছুঁয়ে দেখতে ভালো লাগছে। আপনি বলছিলেন যেটা আপনি বলতে পারেন, ইতিহাস কোন দিকে যাচ্ছে, মানে ইতিহাস বিকৃতির পথে যাচ্ছে কিনা? ইতিহাস তো বিকৃতি হয়েই গেছে, এখন এটাকে রক্ষা করতে হবে এবং যেই স্বপ্ন দেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সেই স্বপ্নটা হয়েছে এই দেশটাকে একটি শিক্ষিত জাতি করতে হবে, যেখানে বৈষম্য থাকবে না, জাতীয় শিক্ষানীতিতে বৈষম্য থাকবে না, সেইটা করতে হবে এবং ক্ষুধা দারিদ্র মুক্ত করতে হবে। এবং যদি আমরা আগামী বছরে এই জাতির ঐক্য করার পর যদি আমরা বেকারদের একটা কর্মসংস্থান দিতে পারি, সেই কর্মসংস্থানটা হইল প্রতিটা বেকারকে স্বল্প সুদে সহজভাবে
ঋণ দিতে যদি পারি এতে 15 থেকে 20 লক্ষ টাকা, তাহলে এই বেকাররা উদ্যোক্তা হবে। 15 থেকে 20 লক্ষ কোটি, 15 থেকে 20 লক্ষ টাকা প্রতি, মানে প্রত্যেকের কথা বলছি, প্রতিজনের 15 থেকে আচ্ছা প্রতিজনের, হ্যাঁ প্রতিজনকে। কারণ হইল এই দেশে আমরা এখন শিক্ষিত, পুঁজির যোগান দিতে হবে, পুঁজির যোগান দিতে হবে এবং এলাকায় এলাকায় একটি হিমাগার এবার রক্ষণাবেক্ষণের জায়গা করতে হবে। আপনি এখন দেখবেন 2-3 দিনের ভিতরে সারা বাংলাদেশে এই ফুলকপি ফেলাই দিতেছে মানুষ, মানে উৎপাদন বেশি হওয়াতে কৃষক তার দাম পাচ্ছে না, পাইতেছে না, এখন বেচার লোক পায় না। কিন্তু ঢাকাতে এখন পর্যন্ত 40 টাকা 50 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা যারা কিনছি তার দাম দিয়েই কিনতে হচ্ছে, মানে মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগীরা এখানে কারিশমা করছে। আবার যারা কৃষক তাদেরকে বলে তুমি 1 টাকা করিয়া দিতে পারবে কিনা, সেই জন্য সে অনেক কৃষক এটাকে নষ্ট করছে, ফসলের খেতেই ফসল নষ্ট করছে। তার উপরে যে আকাঙ্ক্ষা থেকে মানুষ একটি নতুন স্বপ্ন দেখছিল যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেখানে নিয়ন্ত্রণ হবে, কি হবে না হবে, আরও 100টি পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। এই সরকার কি ব্যর্থতার দ্বারপ্রান্তে কিনা, এবং তারা কেন বা এরকম হঠাৎ করে বাজেট ছাড়াই শুল্ক আরোপ করে সমস্ত ওষুধ থেকে আরম্ভ করে মোবাইলের ইন্টারনেট সিম পর্যন্ত সবচেয়ে বাড়িয়ে দিয়ে, মানে এটা কি কোনো আন্তর্জাতিক চক্রান্ত নাকি এই মুহূর্তে দাম বাড়ানোর কি দরকার ছিল আদৌ? আপনি কি বলেন? অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে ডক্টর ইউনূসের সরকার, সেই ইউনূসের সরকারটা জনগণের নার্ভ বুঝতে পারতেছে না, গণতান্ত্রিক ধারা। আমি একটু লাইভে আছি, আমি কল দিচ্ছি একটু পরে। হ্যাঁ জি বলেন। বুঝতে পারতেছে না, সেই কারণে সে তার মনের খুশির মধ্যে একদিন একা কথা বলে। মানে এইটা সঠিক না। একটা নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তারা কি এই সিদ্ধান্ত নেবে, সেইটার উপর নির্ভর করতেছে আমাদের আগামী দিনের। আচ্ছা আচ্ছা, মানে অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েই গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি রাজনীতি করেননি কখনো, রাজনীতিতে হয়তো ওনার অভিজ্ঞতা নেই, তবু উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট এবং ওনার বহু দেশের মেকানিজম করার রাজনৈতিকভাবে ওনার খ্যাতি আছে। কিন্তু আর তাছাড়াও বাংলাদেশের মতো দেশ যেখানে মানুষ নানানভাবে অসহযোগিতা করছে, কেউ কেউ এই সরকার চালানোর ক্ষেত্রে নানান মেকানিজম আছে, এখানে ওই মধ্যস্বত্বভোগীরা যেমন ধরেন এই যে সিন্ডিকেট, তারা শক্তিশালীভাবে খুবই নেপথ্যে কাজ করে যাচ্ছে, ফলে কৃষক দাম পায় না, আমরা যারা কিনি আমরা অনেক টাকায় কিনতে হয়, মাঝখানে সেই শক্তিশালী সিন্ডিকেট বাহিনীগুলোকে দমন করা কঠিন হয়ে পড়ে। তো সেই জন্যই আপনি হয়তো মনে করেন যে দ্রুততম সময়ের মধ্যে জনপ্রতিনিধির হাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে। নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি একটা আহ্বান জানাবো, উনি কিন্তু বিশ্বে অনেক দেশে যে বলছে 3-0 ফর্মুলা, 3-0 হ্যাঁ 3-0 ফর্মুলা, সেই ওনার 3-0 ফর্মুলা হয়েছে দারিদ্র 0, দুর্নীতি 0, দুর্নীতি 0, কার্বন 0। এই কয়টা যদি করতে হয়, আমাদের দেশের যুবকদের কর্মসংস্থান দিতে হবে, যুবকদের উৎপাদনের সাথে জড়িত হবে, উদ্যোক্তা বানাই, কারিগরি শিক্ষায় শিক্ষিত। যদি এই কাজটি আমরা যুবকদের কর্মসংস্থান দিয়া বা উদ্যোক্তা বানাইতে পারি, তাহলে এই তিনটাকে নির্মূল করা সম্ভব। আচ্ছা, তাইলে ইউনূসের কাছে আমার বারবার আবেদন, উনি স্বল্প সুদে সহজ শর্তে 15 থেকে 20 লাখ টাকা করিয়া প্রতিটা বেকারকে দিলে দেশটা একটা উন্নত দেশ হিসেবে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ উনি বাকু সম্মেলনে এই কথা বলেছিলেন যে দেশের মানুষের ঋণ পাওয়া একটি গণতান্ত্রিক অধিকার, যেটা নিয়ে কথা বলছিলেন আবু মোস্তফা আমিন। চেষ্টা করছিলেন সারা দেশের বেকার মানুষদের মধ্যে একটা ঋণ সঞ্চার করা, যেটা বাইরে থেকে টাকা উদ্ধার করে পাচার করা অর্থ ফেরত এনে একটা সংস্থার মাধ্যমে ঋণ দেওয়া যায় কিনা। তো যাই হোক, ওনার উদ্যোগ মাঝপথে টাকা নাটা তো পরের কথা, এখনই কর্মসংস্থান দিতে হবে। আমাদের দেশের কবিগুরুর ভাষায় বলতে যে এটা সোনার দেশ, এই সোনার দেশটাকে সোনার মাটি। আপনাকে মানে আমি একটু সাপ্লিমেন্টারি মানে বিষয়টার সঙ্গে ম্যাচ করেই বলি যে আবু মোস্তফা আমিন তো চেয়েছিলেন যে দেশের বাইরে থেকে পাচার হয়ে যাওয়া টাকা এনে এখানে ঋণ কার্যক্রম করা, তাকে আবার গ্রেপ্তার করে ফেলা হলো। কেউ কেউ বলছে যে এটা কোনো রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল, অনেকগুলো মানুষকে জড়ো করে এখানে সরকারকে বিব্রত করা।
তো যাই হোক, আপনি বলছিলেন ডক্টর ইউনূসের 3-0 ফর্মুলার কথা। এটা হলো জিরো কার্বন, জিরো দুর্নীতি এবং জিরো বেকারত্ব। তো তার মধ্যে আপনি বেকারদের কর্মসংস্থানের কথা বলেছেন, যাদেরকে তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদেরকে আরও বেশি পুঁজি সঞ্চয় করা যায় কিনা। জি বলেন। এই পুঁজি সঞ্চয় করলে আমি মনে করি যে যেহেতু আমাদের মাটি ভালো মাটি, এই মাটিতে যদি আপনি পুঁই শাক রোপণ করেন তা 15 দিনে খাওয়া যায়। আচ্ছা, সেই দেশে কেন আমাদের শাকসবজির অভাব থাকে? কিন্তু কৃষক তো দাম পায় না, রোপণ করে 15 দিনে খাইলে কি হবে? না, কৃষক তো ফুলকপি নষ্ট করে ফেলছে। তখন তো রক্ষণাবেক্ষণ করতে হইবে সরকারের, সেই প্রক্রিয়াটার কথা তো মধ্যস্বত্ব ভোগীদের হাত থেকে আগে রক্ষা করতে হবে। রক্ষণাবেক্ষণ তো অবশ্যই দরকার। কোল্ড স্টোরেজ, সাথে সাথে যে উৎপাদন করেন তার নিরাপত্তাও দিতে হবে, তার বেচার মতো ব্যবস্থাও করিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এইটাও সরকারের দায়িত্ব। এটা আমরা কথা বলছিলাম এম এ জলিল, সভাপতি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। উনি বলছিলেন সরকারকে একটা ফর্মুলা দিচ্ছিলেন দেশের বেকার যুবকদেরকে কর্মসংস্থান করার জন্য, তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে, তাদেরকে পুঁজি সংস্থান দিয়ে এবং তাদেরকে যাতে কর্মমুখী করা যায়। তাহলে বাংলাদেশের এই অলস রাজনীতি থাকবে না এবং রাজনীতির মধ্যে যে মেরুকরণ রয়ে গেছে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, সবাই বলছে আমরা মুক্তিযুদ্ধ, কেউ 71, কেউ 24, আসলে সারা জীবন তো মুক্তির জন্য আমরা যুদ্ধই করে যাচ্ছি। কিন্তু আমি মনে করি আমাদের মধ্যে বিভাজন দূর করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে তো হবেই। সেক্ষেত্রে সে মুক্তিযুদ্ধটা কোনটা সেটাও দেখার বিষয় রয়ে গেছে। তো আগামীতে আপনার সঙ্গে বিষয়ে আরও কথা হবে, আরও বিষয় রয়ে গেছে। আপনার কনসেপ্টগুলো ভালো লেগেছে আমাদের কাছে। আমরা চাইবো যে আপনার এই কনসেপ্টগুলো আমরা আমাদের পেজ, গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করতে। এবং আমরা চাই যে এম এ জলিল জনগণের স্বার্থে কথা বলবে এবং তার যে কনসেপ্টগুলো উনি 3-0 কথা বলে ডক্টর ইউনূসকে মানে উল্লেখ করে বলেছেন যে তার যে 3-0, জিরো করাপশন, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন, অথচ বাংলাদেশে কিন্তু এখনও অনেক মানে বায়ু দূষণে প্রথম হতেই যাচ্ছে, কোনো ব্যবস্থাই নাই। কার্বন দূর করা তো অনেক ফান্ডগুলো কোথায় যাচ্ছে, অনেক দেশের বাইরে, মানে আমাদের দেশে এই কার্বন নিঃসরণের জন্য আন্তর্জাতিক ফান্ড আসতেছে কিনা বা আসলে সেটা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা, সেই সব বিষয়গুলো যেমন ঘেটে দেখতে হবে রাজনীতিবিদদের। পাশাপাশি আমাদের এই বেকারত্ব দূরীকরণের জন্য আপনার ফর্মুলার জন্য ডক্টর ইউনূস ফলো করেন যদি উনি ক্ষমতায় আছেন বা উনি দায়িত্বে আছেন। পরে একটি মানে রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও দেশে আপনার মতামত পেশ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে আমাদের আলোচনা শুনছেন মঞ্জু শহীদ মঞ্জু, ডক্টর শহীদ মঞ্জুকে ধন্যবাদ। আরো একটা ভালো খবর দিতে চাই, আমাদের দেশে কিন্তু পলিথিন রাবারের একটা সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, এই পলিথিন রাবারের জন্য আমাদের বর্তমান উপদেষ্টা হাসান কিন্তু উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমি মনে করি বাস্তবায়ন দরকার নেই। আগে দরকার কি, 2টা সিটি কর্পোরেশন ঢাকা শহরে, 2টা সিটি কর্পোরেশনের একটা সিটি কর্পোরেশন এইটা করলেই দেখা যায় কি 20 কোটি টাকা বেঁচে যায়। এই 20 কোটি টাকা দিয়ে সাধারণ বেকারত্ব দূর করিয়া পলিথিন রাবার কালেকশন করিয়া প্রতিদিন কালেকশন করতে হবে, যাতে মাটিতে পানিতে কোনোখানে না যায়। প্রতিদিন কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক আলী আমজাদ খান বলেছিলেন যে পলিথিনটাকে মানে বন্ধ করার দরকার নাই, এটাকে রিসাইক্লিং করে পুনর্বার ব্যবহার করা যায় কিনা পরিবেশ বান্ধবভাবে, সেভাবে আপনি কি বলবেন? আমি সেটাই বলছি যে তাকে সংগ্রহ করিয়া যেটা রিসাইক্লিং করার দরকার সেটা করবে, আর যেটা না পারি সেটাকে পুড়িয়ে ফেলান। আচ্ছা আচ্ছা, পুড়িয়ে ফেলান। আর আপনি যদি রুটি কিনতে যান সেখানেও আছে। আমার মা বোনরা যখন এখন চুল বাঁধে এখানে কিন্তু 3-4 দিয়ে রাবার ব্যান্ড ইউজ করে, আবার ক্লিপ ইউজ করে, আবার বড় রকমের একটা ইউজ করে। ঠিক আছে, ওটা প্লাস্টিক, কিন্তু আপনার রাবার যাই হোক, কিন্তু রাবারের পলিথিন বেশি ক্ষতি করে, মাটির উর্বরতা রোধ করে এবং মাটিতে কাল্টিভেশন সিস্টেমে বাধাগ্রস্ত করে, যে কারণে পলিথিনটা আগে সরাইতে হবে। পলিথিনটা মাটিতে স্তর, কিন্তু এখন আধুনিক ব্যবস্থা, মানুষ তো এটা ঘরে নিয়ে যায় না, এখন তো চট নিয়ে বাজারে যায় না, এখন মানুষ বেশি বাজারে যায়। পলিথিন মাটির স্তরে বাজার করিয়া এসে এই দোকান করিয়া এসে তো না, আগে আসে অফিস করতে, অফিস করার সময় যাই গিয়ে নিয়ে, তাকে আপনি বাধা দিতে পারবেন। এখানে একটা আপনি সবাইকে আহ্বান জানাতে পারেন প্রত্যেকের ব্যাগে একটা চটের থলে রাখুক অফিসগামী ব্যক্তিরা, এবং অভ্যস্ত হই আমরা যাতে পরিবেশ বান্ধব কোনো কিছু দিয়ে বাজার করা যায় নাকি।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পলিটিক্স ক্লাবের স্টুডিওতে এসে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এবং সেই সাথে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, দেশবাসীর কাছে আপনাদের সবার কাছে দোয়া চাই যে আমাদের রাজনৈতিক দল গ্রিন পার্টির মাননীয় মহাসচিব ডক্টর মোহাম্মদ মশিউর রহমান 11 তারিখে দিবাগত রাতে 2:30 মৃত্যুবরণ করেছেন ব্রেন স্ট্রোক করে। উনি অত্যন্ত চৌকস, বুদ্ধিমান, রাজনৈতিক বিশ্লেষক এবং জ্ঞানী মানুষ ছিলেন। আমরা তাকে হারিয়ে যার পর্যায়ে খুবই মানে অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনি সহ দেশবাসী সবার কাছে দোয়া চাচ্ছি যেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বেহেশত নসিব হয় এবং আমাদেরকে এই ধাক্কা সামলানোর ক্ষমতা যেন সৃষ্টিকর্তা দেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। এখানেই আমাদের পলিটিক্স ক্লাবের আজকের এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।